খুশি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। কেন এই বিষয়টা কেন হলো এখন শেষ মুহূর্তে? এই শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াই তে আরেকবার এনকে ডিজিটাল এর অরিন্দম দাওয়াই আপনারা দেখছেন, আপনারা মন্তব্য করছেন, বিভিন্ন কমেন্টস আসছে, ভালো লাগছে। আজকে একটা বিষয় নিয়ে আসছি, এটা নির্বাচনের সাথে কিছুটা জড়িত। তো আজকের শীর্ষক, ক্ষমতার লোভে ছদ্মে তাই কি ভরসা পদ্মে। ছদ্মবেশে আমরা অনেক কিছু করি, বিভিন্ন কাজ হয়। ঘটনাচক্রে ছদ্মবেশে বিভিন্ন রাজনৈতিককে দেখা যায়। বিভিন্ন রাজনীতিক মুখে হয়তো একটা কথা বলেন, আরেকটা কাজ করেন, সেটাও ছদ্মবেশে হয়। রাজনীতি সাথে নির্বাচন ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই নির্বাচন আসছে পশ্চিমবঙ্গে, আসন্ন নির্বাচনে এখনো হাওয়াটা গরম হয়নি, তবে গরম হতে হতে শুরু করেছে। আমরা দেখলাম সজল ঘোষ দাঁড়িয়েছেন বড়নগরে, সায়ন্তিকা দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে সেই বড়নগরে, সেখানেও যে একটা শুরু হয়েছে ঝামেলা। কিন্তু নির্বাচনে আমরা সবসময় শান্তি চাই, রক্তপাতহীন নির্বাচন চাই। আর নির্বাচনের আগে বা পরে যেন কোনো রকম বড়সড় গোলমাল না হয়, এটাই আমরা সবসময় চাইবো। একজন নাগরিক হয়ে আমিও চাই। তো ছদ্মবেশে আমরা শান্তির কথা বলি, শান্তির কথা বলে আমরা বিভিন্ন দেশে বোম মারি। সেটা আমরা আমেরিকার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইরানে বোম মেরে যাচ্ছেন, ইরানও জবাব দিচ্ছে, সেটাও একটা ছদ্মবেশে। আমেরিকা পিসের কথা বলে, উই নিড পিস ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু সব থেকে বেশি বোম্বার্ডমেন্ট করে যাচ্ছে ইরানে। তো এরকম ছদ্মবেশে বিভিন্ন মানুষ সামনে আসে, কোনো কিছু ক্ষেত্রে তারা প্রতিবাদের নামে আসে, তারপরেই রাজনীতিতে আসে। সেরকম একটা ইচ্ছে থাকে, প্রাণ চায় চক্ষু না চায়, এরকম ব্যাপার। তো ঘটনাচক্রে আমরা কিছুদিন ধরে একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, মানে খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। একটা ক্ষমতার লোভ মানুষকে যখন গ্রাস করে, তখন মানুষ বিভিন্নভাবে সেটা প্রকাশ করে বা চুপ করে থাকে কিছুদিন, সময় এলেই সেটা বেরিয়ে আসে। আরজি করে যা ঘটনা ঘটেছিল তা অত্যন্ত মর্মন্তুদ, দুঃখজনক, বেদনাদায়ক। জানিয়ে প্রতিবাদ আমরা সকলে করেছিলাম। বলতে পারেন এনকে ডিজিটাল প্রতিবাদ করেছিল, আমিও বিভিন্ন সাক্ষাৎকারে প্রতিবাদ করেছিলাম। কিন্তু প্রতিবাদ কোনটা করিনি, সেটা হচ্ছে হাসপাতাল বন্ধ রাখা। হাসপাতাল বন্ধ রেখে বিভিন্ন ডাক্তাররা প্র্যাকটিস করে গেছেন বাইরে, হাসপাতাল বন্ধ রেখে সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ করে রেখেছেন। এইগুলো ঘটেছে আন্দোলনের নামে। প্রথমে বাম, তারপর অতি বাম, কিছু বুড়ো ভাম, এরা সব মিলিয়ে যারা জুনিয়র ডাক্তার, তারা যথেষ্ট সরল ছিল। আমি প্রথম থেকে বলছি, তাদের একটা ফোকাস ছিল, একটা আন্দোলন, অভয়ের বিচার। নিশ্চয়ই অভয়ের বিচার দরকার ছিল, আছে, হয়েছে, নিশ্চয়ই নিয়ে প্রতিবাদ ছিল। মহিলারা রাস্তায় নেমেছিল, নিশ্চয়ই এটা দরকার ছিল, প্রতিবাদ কেন করবে না। কিন্তু তার সাথে সাথে বাংলাদেশ থেকে স্লোগান ধার করে বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা সেটা ব্যবহার করে সরকারের কে প্রচুর আক্রমণ করে, পুরোপুরি রাজনৈতিক হয়ে যায়। কারণ যেখানে বামেরা ঢোকে সেখানে তো রাজনীতি হয়, আর যেখানে কিছু বুড়ো ভামরা ঢোকে সেখানে আরো বেশি রাজনীতি হয়। কারণ কিছু বুড়ো ভাম ডাক্তার ছিল যারা এই জুনিয়রদের মানে ভালো করে তারা লালন পালন করেছিল ওই সময়, এবং তাদের অতৃপ্ত আত্মাগুলো জেগে উঠেছিল। এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ। তো রাজনৈতিক দলের কার্যকলাপের মধ্যে আপনি এটাও বলতে পারবেন যে
লোকে ভাবছে বাম ছিল, অতি বাম ছিল, বিজেপি কোথায় ছিল? বিজেপি ছিল তো, চুপচাপ ছিল, সামনে ছিল না। বিরাট সামনে বড় মিছিলটি কিন্তু লুকিয়ে লুকিয়ে ছিল। স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তার আন্দোলন করছিল, তারপর তারা ফ্রিতে টয়লেট খুলে দিয়েছিল তাদের অফিসে। এটাও তো একটা বড় সেবা। এই সেবাদান তো তারা করেছিল, এটা তো অস্বীকার করার নেই। তো সেটাও তো একটা আন্দোলনের অংশ হয়ে গেল। তো ঘটনাচক্রে ছদ্মবেশী এক পরিবারের কথা নিশ্চয়ই বলা দরকার। তাদের নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে নির্যাতিতার পরিবার। দেখুন, ওনাদের পাশে আমরা আছি, অস্বীকার করার নেই। কারণ যে যন্ত্রণা, যে কষ্ট পেয়েছে তাদের কন্যাকে হারিয়ে, সেটা কিন্তু মানে ভাষায় বোঝানো যায় না। তো এই দুঃখের মধ্যে তাদেরকে সরল বলবো আমি, তাদের একটা সরলতা ছিল। কারণ তারা তো জানতো না, তারা একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড। তারা তাদের মেয়েকে ডাক্তার করে, তাদের অনেক বড় স্বপ্ন ছিল মেয়েকে কেন্দ্র করে। সেই স্বপ্ন যখন চুরমার হলো, তারা ভেঙে পড়বে এবং তারা অনেক কিছু বলবে। সেটা তো হয়, দুঃখে কষ্টে অনেক কিছু আমাদের মুখ থেকে বেরিয়ে যায়, যেটা হয়তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেই সময়ের জন্য সেটাকে আমরা উপেক্ষা করতে পারি। কিন্তু তাদের যে যন্ত্রণা, সেটা তো কখনো মিটবে না। যে দুঃখটা সেটা পেয়েছে সারা জীবন, যেটা পেয়ে যাবে এবং মনে থাকবে, কারণ তার মেয়ে, তার কন্যা আর ফিরবে না। তো ঘটনাচক্রে আমাদের এটাই পরিষ্কার, এনকে ডিজিটাল যেটা করে সেটা স্পষ্ট করে বলা, আমিও স্পষ্ট করে বলি। তো এই জায়গায় একটা স্পষ্ট করে বলা দরকার, সেটা হচ্ছে এই রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যে তাদের পরিবারের কেউ একজন, দে হ্যাভ শোন অ্যান ইন্টারেস্ট টু কন্টেস্ট অ্যান ইলেকশন। এই আসন্ন নির্বাচনে, ফোর্থকামিং ইলেকশনে দে ওয়ান্ট টু কন্টেস্ট। তো অভয়ের মা চাইছেন নির্বাচনে কন্টেস্ট করতে, দাঁড়াতে, এবং উনি সেটা বিজেপিকে বেছে নিয়েছেন। এখন দেখুন, এইখানে একটা স্পষ্ট কথা, ডেমোক্রেটিক সেট আপে we cannot deny any person from contesting or choosing a political party. যে কোনো রাজনীতি সাথে আমি যুক্ত থাকতে পারি, যে কোনো দলের হয়ে ভোট দিতে পারি, সেটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকারটা আমাদের সরকার, যেদিন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, পরে রিপাবলিক অফ ইন্ডিয়া হয়েছে, সেদিন থেকে আমাদের একটা অধিকার জন্মেছে যে আমরা ভোট দিতে পারি। এটা আমি আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারি আমার নিজের ইচ্ছের মতো, যে দলকে আমি চাই। পরবর্তী ক্ষেত্রে নোটা এসছে, সেটা একটা বিষয় হয়ে গেল, নান অফ দ্য অ্যাবভ বলে। তো অভয়ের মা, উনি চাইছেন নির্বাচনে অংশগ্রহণ করতে। বেশ, এটা ওনার ইচ্ছে, এটাই উনি চাইছেন। এখন প্রশ্ন এসে গেছে দুটো রাজনৈতিক দলের মধ্যে মারামারি, যে আমরা আগে গেছিলাম, আমরা পরে গেছিলাম, কে আগে গেছিলাম কে পরে গেছিলাম, আমরা ওনাকে বেশি হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম, ওদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। বামেরা একটা কথা বলছে, বিজেপি আরেকটা কথা বলছে, যে সাহায্য সব জায়গা থেকে পেয়েছেন। তো ঘটনাটা হচ্ছে যে এখানে বাস্তবটা কিন্তু বোঝার আছে। উনি বিভিন্ন সময় তৃণমূলকে উপড়ে ফেলার কথা বলছেন, আমরা দেখলাম বিভিন্ন ইন্টারভিউতে, এবং আগে তৃণমূলের কথা বলছে, স্বাভাবিক, তৃণমূল সরকারে আছে, ওনার ক্ষোভটা সরকারের বিরুদ্ধে, এবং ওনারাই সিবিআই চেয়েছিলেন, পরে সিবিআই এর বিরুদ্ধে অনেক ক্ষোভ উগরে দিয়েছেন, সেটাও ঘটনা, এবং বিভিন্ন সময় উকিল বদলেছেন, এবং উনি কিছুদিন ধরে সিপিএম এর বিরোধিতা করছেন করছেন সেটা বিকাশবাবুর নামে বলেছেন, বিভিন্ন উকিলের নামে বলেছেন, বিভিন্ন বামপন্থী নেতাদের কথা বলছেন, যে বামপন্থীরা ওনাকে মিসগাইড করেছে, ঠিক মতো ভালোভাবে গাইড করেনি, তাহলে মেয়ে বিচার পেত। বিচার কিন্তু হয়েছে, এখন বাকিটা আছে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট। সেটা কবে আসে, বা এফিডেভিট যেটা বলে, সেটা কবে আসে আমরা জানি না। বিলম্বিত কেন হচ্ছে সেটা আমি জানি না, সিবিআই বলতে পারবে। কিন্তু এর মধ্যে ওনাদের মোটামুটি ওনারা বিভিন্ন সময় ঠিক করেছেন, বিভিন্ন খবর উঠে আসছে যে এটা অনেক দিনের পরিকল্পনা। কিন্তু এই খবরটা, এই ডেভেলপমেন্টটা কিন্তু খবর হয়েছে আর কিছুদিন হলো।
বিভিন্ন মানুষ বলছেন অনেকদিন ধরে ওনারা পরিকল্পনা করেছেন নির্বাচনে দাঁড়াতে, কারণ অভয়ার বিচার চাইতে গেলে। তো এখানে কিছু বিশ্লেষণ করা দরকার আছে। হয়তো ছদ্মেই আগে কিছু বলেননি ওনারা, ওনাদের ইচ্ছেটা ভেতরে ছিল, সেই ইচ্ছেটা ওনারা প্রকাশ করেছেন। কারণ পানিহাটি থেকে ওনাদের দাঁড়ানোর কথা, তবে এখনো কিন্তু বিজেপি দল ওনাকে প্রার্থী ঘোষণা করেনি। যে মুহূর্তে আমি বলছি এখন পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ক্যান্ডিডেট কিন্তু অভয়ের মা নন। পানিহাটি থেকে এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ক্যান্ডিডেট নন। এটা কিন্তু পরিবর্তনও হতে পারে, হতে পারে বা হবে কি সেটা আমরা জানি না। অফিসিয়াল ডিক্লারেশন এখনো হয়নি। 31টা সিটে বিজেপি এখনো তাদের অফিসিয়াল ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি। তো ঘটনা চক্রে আমাদের অপেক্ষা করতে হবে যতদিন বিজেপি না জানায়। কিন্তু খবরে বেরোচ্ছে বিভিন্ন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া বলুন, বিভিন্ন পোর্টাল বলুন, যে উনি দাঁড়াতে চাইছেন, ইচ্ছে প্রকাশ করেছেন। উনি বলেছেন, আমি কৌস্তব বাগচির কথা যে ওনাকে বলেছিলাম, উনি তারপর সিভি গুলো চেয়েছেন, তারপর ফোন এসেছিল, ওনারা রাজি হয়েছে। তো রাজনীতি করার পরিকল্পনা ওনার ছিল। আমার বক্তব্য, যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার রাজনীতি করতে পারে, কারণ মানুষের এটা অধিকারের জন্মায়। এটা আমি রাজনীতি করতে পারি, আমার ইচ্ছে নাও থাকতে পারে, আমার ইচ্ছে থাকতে পারে। যদি ইচ্ছে থাকে আমি নিশ্চয়ই কোনো দল বেছে নিতে পারি। একটা জিনিস, এখানে উনি কেন বিজেপিকে বাছলেন, বা এই জায়গাটা কিন্তু খুব পর্যালোচনা করা দরকার। দেখুন, একটা কথা, বাম এর শক্তি কিন্তু নেই। রাস্তায় কয়েকজনকে নামছেন, লাল ঝান্ডা বেরোচ্ছে, হয়তো একটা মিছিল দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ভোট বাক্সে আমরা শেষ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি বামেদের সমর্থন কিন্তু কমছে, বা বামেদের যে ভোটের শতাংশ, সেই শতাংশ কিন্তু নেমে যাচ্ছে, তলানিতে নেমে যাচ্ছে। সেই জায়গাটা বিজেপি কিন্তু অ্যাডভান্টেজ গেইন করেছে, এটা অস্বীকার করার নেই। বিজেপি কিন্তু এখন প্রিন্সিপাল অপোজিশন ফোর্স অফিসিয়ালি। সে 70টা সিট হোক, 75টা হোক, যেটাই হোক, অফিসিয়ালি তারা সেকেন্ড পজিশনেই রয়েছে, এবং অ্যাজ দ্য প্রপার অপোজিশন ফোর্স। এখন আসন্ন নির্বাচনে কি হয় সেটা আমরা কেউ জানি না। কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, সেটা পরে জানবো। 4 তারিখ সেটা ফয়সালা হয়ে যাবে, 4ই মে, 4টা মে। তো এখন ঘটনা হচ্ছে, ওনারা এটাই ভেবেছেন শক্তিহীন বামফ্রন্টের সাথে থেকে আমার লাভ নেই, যতই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিক, কিছু মানে সুন্দর কথা বলুক, তো ভালো টনিক দিক, সেটা টনিকে কাজ দেবে না। তো ঘটনাচক্রে তারা আজকে প্ল্যান করে ফেলেছে যে আমরা বিজেপিতে যাই, কারণ বিজেপি সেই শক্তিটা ধরে। কেন্দ্রে বিজেপি এখনো বেশ কিছু বছর আছে। সেই কেন্দ্রে যখন আছে বিজেপি, সিবিআই বিজেপির একটা কোনো মন্ত্রিত্বের অধীনে। তো সিবিআই কে আরো বেশি বোঝানো যাবে যে যে ইনভেস্টিগেশন তারা করেছে, যে অন্বেষণ তারা করেছে তা সম্পূর্ণ হয়নি। আসল দোষীরা এখনো বাইরে ঘুরছে, বুক ফুলিয়ে ঘুরছে, এটা ওনাদের মত। কোর্টের মত কিন্তু আলাদা। সঞ্জয় রায়কে কোর্ট দোষী সাব্যস্ত করে সাজাও দিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড তার হয়েছে। কিন্তু ওনাদের এখনো মনে একটা সন্দেহ আছে যে আরো কয়েকজন সাথে আছে, তাদেরকে পাকড়াও করতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করে তারা জেল হবে, তাদের পানিশমেন্ট হবে, প্রপার পিউনিটিভ মেজার্স নেওয়া হবে। এটা ওনারা কিন্তু বারবার বলেছেন, একাধিকবার বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, বিভিন্ন জায়গায় প্রতিবাদের জায়গায় বলেছেন, এটা বলেছেন। তো ওনার মূল রাজনীতিতে হঠাৎ উনি আসতে যাবেন কেন? এটা শুধু ইচ্ছে নয়, একটাই ওনার হচ্ছে যে নির্দল হয়ে উনি এই আন্দোলনটা করতে পারবেন না। কারণ মানুষের মধ্যে অভয় 1 বছর হয়ে গেছে, মানুষ প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকদিন রাস্তায় নামতে পারবে না। তো নির্দল হয়ে কোনো দলই ওনাকে সমর্থন করবে না, যারা একটা পুরো অভয়ের বিষয়টা প্রথম দিকে যেরকম সংবেদনশীল বিষয় ছিল, পরের দিকে রাজনৈতিক বিষয় হয়ে গেছিল। এই রাজনীতি এসে গিয়ে কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে সরে গেছিল। তো সাধারণ মানুষ এখন হয়তো ওনার প্রতি সহানুভূতি, ওনার পাশে থাকবেন, এটা একদম স্পষ্ট। কিন্তু এটাও ঠিক, হয়তো সেই রকম আন্দোলনে আর পার্টিসিপেট করবে না। তো উনি দেখলেন এখানে সব থেকে বড়, যদি আমি বাজি ফেলতে পারি, সেটা হচ্ছে বিজেপিতে আমি যদি যেতে পারি,
কারণ বিজেপি তৃণমূলের সাথে লড়াই করছে, হাড্ডাহাড্ডি লড়াই করছে। এখন আসন্ন নির্বাচন আসছে, তো সেখানে আমি বিজেপির সাথে যদি থাকতে পারি, বিজেপি আমাকে অনেকটা সাহায্য করবে এগিয়ে নিতে। আর এই যে ওনাদের ভাষায় যে সম্পূর্ণ হয়নি, না হওয়া যে অন্বেষণ বা ইনভেস্টিগেশন, সেইটা কিন্তু এই ইনকমপ্লিট ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে উইথ দ্য সাপোর্ট অফ বিজেপি, অ্যাজ বিজেপি ইজ ইন পাওয়ার অ্যাট দ্য সেন্টার। তো সিবিআই বিজেপি কে সাথে মানে একটা অধীনে আছে, সিবিআই কে আরো বেশি বিজেপি বলতে পারবে, কনভিন্স করতে পারবেন। কারণ ওনারা অমিত শাহর সাথে একবার দেখা করতে চেয়েছিলেন, বাট অমিত শাহ হ্যাড রিফিউজ টু মিট দেম। তো এটা তো ঘটেছে। কিন্তু এখন যদি উনি এমএলএ হতে পারেন, তাহলে অবভিয়াসলি দেয়ার প্রক্সিমিটি উইল গ্রো উইথ দ্য বিজেপি। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো গ্রেন অফ ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ওনাদের কথার মধ্যে মাঝে মাঝে রাজনৈতিক কথা এসে গেছে, সেটা ছদ্মবেশে ছিল, ঢাকা ছিল, আন্ডার দ্য র্যাপস ছিল। কিন্তু এইটা এখন গ্র্যাজুয়ালি ইট ইজ গেটিং এক্সপোজড, আস্তে আস্তে রিভিলড হচ্ছে যে কোন জায়গা থেকে কোথায় তাদের ইচ্ছেটা পূর্ণ করার জন্য। আবার বলছি, এনকে ডিজিটালেরও কোনো অসুবিধা নেই, অরিন্দম বিশ্বাসের দাওয়াইতেও অরিন্দম বিশ্বাসের কোনো আপত্তি নেই। ওনারা মানে ওনাদের এটা ক্ষমতা, গণতান্ত্রিক যে ক্ষমতা, ওনার অধিকার যে উনি রাজনৈতিক দলকে বেছে নেবেন, নিশ্চয়ই বেছে নেবেন। আর উনি চেষ্টা করবেন কোন রাজনৈতিক দলের হয়ে যদি জিততে পারেন সেটা ভালো। কিন্তু আবার বলছি, বিজেপি অফিসিয়ালি এখনো ওনাদের নাম ডিক্লেয়ার করেনি। সুতরাং কেন ডিক্লেয়ার করেনি কি সেটা পরে বিশ্লেষণ করা যাবে। কারণ এখনো পর্যন্ত বিজেপি তাদের মতামত সেন্ট্রাল যেখান থেকে ডিক্লারেশন হয় সেই জায়গা তারা কিন্তু এখনো এন্ডোর্স করেনি। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়ায় খবর হয়েছে ওনারা দাঁড়াবেন। এবং এই ঘটনায় অনেক এই পানিহাটিতে দেখুন, বিজেপিরও তো দাঁড়ানোর লিস্টটা কম না। আজকে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কেউ দাঁড়িয়েছে বলে কেউ খেপে যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্যের উপর তেড়ে যাচ্ছে, কেউ বলছে জালি ডাক্তারকে দাঁড় করিয়ে দিয়েছো, কেউ বলছে তারা 3বার হেরেছে তাকে দাঁড় করিয়ে দিয়েছো। তো কেউ বলছে এই দল থেকে আরেকজন অর্জুন সিংয়ের নামে, যে এই দল থেকে ওই দল আসছে তাকে দাঁড় করিয়ে দিচ্ছে। এই নিয়ে বিজেপির মধ্যে ক্ষোভ আছে, এটা নিয়ে সন্দেহ নেই। সেটা তৃণমূলের মধ্যেও কিছু জায়গায় ক্ষোভ হচ্ছে। তৃণমূল পাওয়ারে আছে বলে সেটা সাপ্রেস করে দেওয়াটা অনেক ইজি, বিজেপির পক্ষে ইটস স্লাইটলি ডিফিকাল্ট তো টু সাপ্রেস দ্য অ্যাঙ্গার। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে আমাদের যে ছদ্মবেশে যে কাজটা হলো আস্তে আস্তে রিভিলড হচ্ছে, সেই জন্যই পদ্মে যাওয়া। আর পদ্মকে বেছে নেওয়া, পদ্ম ফুলকে বেছে নেওয়া। অভয়ের মা বাবা দুজনেই সম্মতি জানিয়েছেন যে ওনার মা দাঁড়াতে চান। কিন্তু বিজেপিরও তো একটা লং লিস্ট অফ ক্যান্ডিডেট আছে, এটা অস্বীকার করেন। শোনা যাচ্ছিল কোনো মোক্তার হতে পারে, বা কোনো কোট আনকোট বিখ্যাত ডাক্তার, বিভিন্ন মিডিয়া স্ট্রিমে যায়, মানে এরম ডাক্তার যিনি প্রচন্ড লড়াকু, সে গুয়েভারার মতো, তারপরেই হঠাৎ কুণাল ঘোষের কাছে যেতে হয়, তারপরেই আবার বিজেপিতে চলে আসে, আবার বিভিন্ন বক্তব্য মেইন স্ট্রিমে শোনা যায় যে তারও তিনিও অংশীদার, মানে কন্টেন্ডার এর মধ্যে আছেন। তো এটা শোনা যাচ্ছে, সবটাই মিডিয়া থেকে সব খবরগুলো আসে, আমরা কেউ বানাই না, বা এনকে ডিজিটাল কোনো বানিয়ে খবর দেয় না। এনকে ডিজিটাল প্রত্যেকটা বুথ ধরে ধরে যেভাবে, মানে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে যেভাবে করেছে, তা সত্যি প্রশংসনীয়। তো আমার বক্তব্য, ছদ্মনাম নিয়ে ছদ্মবেশে বিভিন্ন কাজ করতে পারি, তার কারণটাও বিশ্লেষণ করা দরকার। যে আমি যেদিক থেকে সুবিধাটা পাবো, অন্যায় হয়েছে ওনার মেয়ের প্রতি, এটা নিয়ে এনকে ডিজিটাল চিল্লিয়ে বলেছে। ওই সময় বিভিন্ন সাক্ষাৎকারে আমি চিল্লিয়ে বলেছি। কিন্তু হ্যাঁ, চিল্লিয়ে যেটা নিয়ে প্রতিবাদ করেছি সেটা হচ্ছে কিছু ডাক্তারের অসভ্যতামি, যে হাসপাতালে বন্ধ করে তারা প্র্যাকটিস করেছে, সেটা এনকে ডিজিটাল আপত্তি তুলেছে। এবং থ্রেট কালচার, আমি আমার একটা থ্রেট কালচার, একজন অসভ্য অ্যানাটমির ডাক্তার, একজন জানোয়ার, সে অ্যানাটমির ডাক্তার, তার কথা যখন বলেছে এনকে ডিজিটাল আমাকেই বলার সুযোগটা দিয়ে, যখন অনেক ডাক্তাররা তেড়ে এসেছিল, আমি অত চোখ রাঙানিতে ভয় পাই না। কিন্তু আমার একটাই বক্তব্য, আমিও থ্রেট কালচারের একজন ভিকটিম ছিলাম ওয়ান্স আপন আ টাইম 33 years ব্যাক।
তখন কথা তুলছো, এখন বামেরা এসে বলছো, বুড়ো ভামেরা এসে বলছো যে থ্রেট কালচারের গল্প করেছিলেন। সেইটা নিয়ে এনকে ডিজিটালও প্রতিবাদ করেছে, আমিও করেছি। এনকে ডিজিটালের ভূমিকা তখন ওয়াজ এক্সট্রিমলি নিউট্রাল। অন্যায়টা অন্যায় বলেছে, দুতরফের অন্যায়টাই অন্যায় ছিল। অভয়ের মৃত্যু, অভয়ের ধর্ষণ অন্যায়, যে করেছে তার একেবারে হায়েস্ট পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, এটাও যেরকম বলেছে। আবার কিন্তু পানিশমেন্ট আমরা বলতে পারি না। মৌলালির মোড়ে আর ধর্মতলার মোড়ে চিৎকার করে এলইডি লাইট লাগিয়ে আর ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে চিৎকার করলে জাস্টিস শুনবে না। A judge works on papers, on documents. After reading the documents, they deliver a verdict. এইটাই হচ্ছে ঘটনা। এটাই এনকে ডিজিটালও বলেছে। এবং ছদ্মনামে অনেক কিছু ঘটেছিল। ছদ্মবেশে যেরকম আন্দোলন হয়েছিল, অভয়ের নাম করে আসল আন্দোলনটা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আবার এখন এক পরিবার এতদিন ছদ্মনামে থেকে জায়গাটা চিনে নিল। তারা শুনেছি নাকি আলিমুদ্দিনে ঘুরতে গেছিল, আলিমুদ্দিন থেকে তাদের পড়ানো হয়েছে কি করতে হবে, কি শুনেছি, এগুলো সব কিন্তু খবর এসেছে জাস্ট একটা ওইতে যে বিভিন্ন বাম নেতার সাথে তাদের যোগাযোগ হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে তারা এত মানে মানে তারা খুশি হতে পারেনি, হয়তো চামচিকে দেখে দেখে আর ভয়টা চলে গেছে। তো এইটা দেখে তারা দেখেছে বাবা বিজেপি পদ্ম ফুল সুন্দর দেখতে হয়, এই পদ্মতে যদি আমি যেতে পারি আমার কাজটা হবে, এই কারণেই এই ডিসিশন। কিন্তু আবার বলছি, এনকে ডিজিটাল কখনো বাজে খবর দেয় না, অরিন্দমের দাওয়াইতেও এইটা হয় না। সেই জায়গায় এনকে ডিজিটাল এখনো বলছে খবরটা কিন্তু অফিসিয়ালি এন্ডোর্সমেন্ট ফ্রম বিজেপি হেডকোয়ার্টার্স হয়নি, কিন্তু ওনারা দাঁড়াতে পারেন। কেন দাঁড়ালো, কি কারণে হতে পারে, এই ছদ্মবেশে রাখার কারণটা কি ছিল, সেইগুলো এখন বেরোবে। ইলেকশন এসে গেল, ছদ্মবেশটা আমি খুলে ফেললাম, আই হ্যাভ রিমুভ মাই গার্ড, এটাই ঘটেছে। এই আলোচনাটাই করলাম। কিন্তু আবার বলছি, ওনাদের সেই অধিকার আছে, সেটাকে আমরা কেউ খর্ব করতে পারি না। কিন্তু কেন ওনারা এতদিন ধরে চুপ করেছিলেন, সব দিকে মাপলেন, ওয়েইং দ্য অপশনস বলে যেটাকে, মেপে টেপে আফটার ওয়েইং দ্য অপশনস দে হ্যাভ টেকেন দ্য আলটিমেট ডিসিশন টু কন্টেস্ট অন বিহাফ অফ বিজেপি। তো এইবার এটাই বলা, দেখতে থাকুন আগামী দিন কত কিছু হয়, অনেক রঙ্গ হবে, অনেক মজা হবে। আর তার সাথে এনকে ডিজিটাল দেখতে ভুলবেন না। নির্বাচন নিয়ে যে বিশ্লেষণগুলো হয়, যে কাজগুলো বিভিন্ন বক্তারা এসে বলেন, সেইগুলো শুনতে থাকুন, পাশে থাকুন এনকে ডিজিটালের। অরিন্দমের দাওয়াইতে এটাই বলবো, ছদ্মবেশ বেশি দিন রাখা যায় না, কিন্তু ওর দাওয়াই নেই। ছদ্মবেশে আর দাওয়াই করতে হয়, বেশটা খুলে ফেললেই দাওয়াই আসে। ভালো থাকবেন সবাই, নমস্কার নেবেন, এনকে ডিজিটাল দেখতে থাকুন।